সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2, পেজ নম্বর হচ্ছে 56, একাডেমিক ইয়ার হচ্ছে 2024, কোশ্চেন নম্বর 2, নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে নম্বর 3 লিখি প্রদত্ত অনুক্রম। এখানে প্রথমে শূন্যস্থান, অতঃপর শূন্যস্থান, তারপর শূন্যস্থান, এরপর হচ্ছে 5 - 4, শূন্যস্থান। দেখো এই অনুক্রমটি দেওয়া আছে, এই অনুক্রমটি এখানে শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। সুতরাং এই অনুক্রমটি সমান্তরাল অনুক্রম নাকি গুণোত্তর নাকি ফিবোনাচি, এটা আমরা দেখব। দেখো এখানে দুইটি পদ দেওয়া আছে। এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ চতুর্থ পদ এবং পঞ্চম পদ দেওয়া আছে। তাহলে আমরা সমান্তরাল অনুক্রম প্রমাণ করতে চাইলে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করব। তার পূর্বে আমরা লিখি, মনে করি প্রদত্ত অনুক্রমটি কি? S1, S2, S3, S4, S5, S6, S7, দেখো প্রদত্ত অনুক্রমটি মনে করেছি এটা। এখন আমরা এটি সমান্তর অনুক্রম কিনা সেটা যদি বের করতে চাই তাহলে সাধারণ অন্তর দেখতে হবে। তাহলে দেখো এখন সাধারণ অন্তর কি? তাহলে লিখি সাধারণ অন্তর। অনুক্রমটি যদি সমান্তর হয় তাহলে সাধারণ অন্তর আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। সুতরাং সাধারণ অন্তর লিখি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, অর্থাৎ SF2 - SF1, এভাবে SF2 - SF1, এটা হচ্ছে সাধারণ অন্তর। এখানে দেখো এখানে কততম পদ? এখানে চতুর্থ, এটা পঞ্চম। সুতরাং SF5 - SF4, যেহেতু SF5 এর মান দেওয়া আছে এখানে SF5 এখানে লিখি, তাহলে এখানে লিখতে পারি আমরা এখানে SF4 = 5 এবং SF5 = -4। সুতরাং এখানে আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করব। সুতরাং -4 থেকে বিয়োগ করব 5কে, অর্থাৎ -5 হলো, এখানে -9 হলো, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে 9। এখন আমরা জানি যে পরবর্তী পদ নির্ণয় করতে হলে এই পদের সাথে এই সাধারণ অন্তর প্লাস করতে হবে। অর্থাৎ এখানে ষষ্ঠ পদ বা এখানে ষষ্ঠ পদ কত হবে? অর্থাৎ ষষ্ঠ পদ হবে এভাবে, এখানে পঞ্চম পদ হচ্ছে -4 প্লাস ডি, অর্থাৎ এখানে ডি হচ্ছে সাধারণত হচ্ছে -9 ইকুয়াল এখানে -13 হয়। তাহলে এখানে SF7 ইকুয়াল হবে 13। এখন যেহেতু মনে করেছি এটা সমান্তর অনুক্রম, সুতরাং সমান্তর অনুক্রমের আমরা n-তম পদ জানি SF(n) ইকুয়াল SF1 প্লাস n-1 ইন্টু ডি। এটা থেকে যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো। দেখো এখন এখানে প্রথম পদ হচ্ছে SF1, এখানে প্রথম পদ নেই, আবার এখানে দেওয়া আছে চতুর্থ পদ এবং পঞ্চম পদ। তাহলে আমরা লিখতে পারি এখানে SF4 = 5 এবং SF5 = -4। সুতরাং চতুর্থ পদ হচ্ছে SF4 = SF1 প্লাস 4 - 1, যেহেতু চতুর্থ পদ 4 - 1 ইন্টু ডি হবে। এখন এখানে আমরা ডি অর্থাৎ অন্তর বের করেছি -9, সুতরাং এখানে -9 বসাতে পারি। তাহলে লিখতে পারি অতএব SF4 = কত? 5, মান বসিয়ে দিয়েছি। এরপর SF1 প্লাস এখানে 4 থেকে 1 মাইনাস করি 3 হবে, ইন্টু ডি এর মান বসাই, ডি এর মান হচ্ছে -9, এটা হলো। তাহলে লিখতে পারি বা আমরা SF1 এর মান বের করব। সুতরাং SF1 এখানে রেখে দেই, অর্থাৎ সেটা প্রথমে যদি লিখি SF1, তাহলে SF1 = কী হবে? SF1 এখানে রেখে দিলাম। এটা আমরা প্রথমে গুণ করব, গুণ করার পর পক্ষান্তর করে এই লেফট সাইডে নেব, অর্থাৎ তাহলে আমরা লেফট সাইডে এখানে
পেয়েছি 5 লিখি, এটা গুণ করার পর পক্ষান্তর করে যখন লেফট সাইডে দেবো তখন এখানে সাইনে পরিবর্তন হবে। এখানে 3 সাথে 9 আমরা গুণ করি তাহলে কি হবে 27 হবে। এখানে মাইনাস আছে যেহেতু -27, সেটা যদি আমরা লেফট সাইডে নেই তাহলে +27, তাহলে এখানে লিখতে পারি +27 এটা। তাহলে এটা প্লাস করি কত হয় দেখো, অর্থাৎ 32 হলো। অর্থাৎ প্রথম পদ হচ্ছে 32। যেহেতু আমরা প্রথম পদ নির্ণয় করেছি 32, এরপর পরবর্তী পদও আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ সাধারণ অন্তর যখন এটা প্লাস করব, অর্থাৎ -9 যদি প্লাস করি তাহলে দ্বিতীয় পদ এভাবে নির্ণয় করতে পারবো। দেখো এখানে আমি সপ্তম পদ নির্ণয় করেছি, কিভাবে বের করতে হয়। তাহলে দেখো পদগুলো কি কি হবে, তাহলে লিখি। এখানে যেহেতু প্রথম পদ এত, তাহলে দ্বিতীয় পদ একইভাবে দ্বিতীয় পদ নির্ণয় করতে পারি, দ্বিতীয় চতুর্থ এভাবে। অতএব 2তম পদ কী হবে, S(2) ইকুয়াল S(1) প্লাস 2 - 1 ইন্টু ডি ইকুয়াল S(1) এর মান কী পেয়েছি 32, তারপর প্লাস দেই 2 থেকে 1 মাইনাস করি তাহলে 1 হবে, ডি এর মান বসিয়ে দিই, ডি এর মান হচ্ছে -9। এখানে দেখো -9, তাহলে এখানে কি হলো 1 ইন্টু -9। যখন এটা আমরা হিসাব করব অর্থাৎ এই 32 থেকে -9 বিয়োগ যাবে, যেহেতু এখানে 1-এর সাথে -9 গুণ, অর্থাৎ -9 এর মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ কি হবে ইকুয়াল দেই 32 - 9 হবে। এখন 32 থেকে 9 মাইনাস করি তখন কি হবে লিখি, অর্থাৎ 23 হবে। তাহলে এখানে দ্বিতীয় পদ পেয়েছি আমরা 23। একই রূপে আমরা তৃতীয় পদ চতুর্থ পদ বের করতে পারি। আবার এটার সাথে এই যে দ্বিতীয় পদের সাথে যখন -9 প্লাস করব, অর্থাৎ এই -9টা, তাহলে তৃতীয় পদ বের করতে পারবো। কিভাবে সেটা দেখো। তৃতীয় পদ কী হবে 3তম পদ S(3) আমরা দ্বিতীয় পদ পেয়েছি এখানে 23। সাধারণ অন্তর কত পেয়েছি, সাধারণ অন্তর যদি আমরা এটার সাথে এই অংশটার সাথে সাধারণত প্লাস করি, অর্থাৎ প্লাস সাধারণ অন্তর হচ্ছে -9, এটা লিখি তাহলে তৃতীয় পদ বের করতে পারবো। তাহলে কি হবে এখানে 23 মাইনাস এই প্লাসের সাথে মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9 হলো। এখন কি হবে আমরা 23 থেকে 9 বিয়োগ করি, 9 × 13 9 10 11 12 13, 9 × 13 10 11 12 13, 4 হাতে 1। 23 থেকে 9 মাইনাস করি তাহলে কি হবে 14 হবে। তাহলে তৃতীয় পদ পেয়েছি 14। এখন সপ্তম পদ অনুরূপভাবে আমরা যদি সপ্তম পদ বের করি তাহলে সপ্তম পদ দেখো এখানে কত আছে 7তম পদ আমরা যদি বের করি, 7তম পদ আছে তম পদ কি হবে S(7) ইকুয়াল এখানে কি আছে -4 আছে, আর এখানে ষষ্ঠ পদ হচ্ছে -4 1 2 3 4 5 6। দেখো এখানে এটা হচ্ছে 6তম পদ। 6তম পদ কী হবে, 6তম পদ হবে 6তম পদ হচ্ছে S(6) ইকুয়াল এখানে আমরা পঞ্চম পদ পেয়েছি -4, এটা থেকে অর্থাৎ এই অংশের সাথে আমরা পরবর্তী সাধারণ অন্তর যোগ করব, সাধারণ অন্তর হচ্ছে -9। তাহলে -4 এবং -9 অর্থাৎ -4 এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -9 অর্থাৎ -13 হয়। এটা হচ্ছে ষষ্ঠতম পদ। এখানে ষষ্ঠতম পদ বলেছিলাম, ষষ্ঠতম পদ 6 থেকে মাইনাস হলো, অর্থাৎ এই যে ষষ্ঠতম পদ কত হলো, সপ্তম পদ নয় ষষ্ঠতম পদ, তাহলে কত 13। তাহলে এখানে আমরা 13 লিখতে পারি। এখানে তৃতীয় পদ দেখো তৃতীয় পদ বের করেছি 14, এখানে 14 লিখি। দ্বিতীয় পদ কত 23, এখানে 23 হবে এবং প্রথম পদ আছে 32। এখন দেখো পদার্থ অনুক্রমটি, এই অনুক্রমটির পার্থক্য আমরা নির্ণয় করি এটা থেকে এটা, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে পার্থক্য হবে। এটা থেকে এটা যখন বিয়োগ করব সাধারণ অন্তর বা পার্থক্য বের হবে বা অন্তর বের হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করি, দেখো -9, তদ্রূপ এটা থেকে এটা বিয়োগ করি -9, এটা থেকে এটা বিয়োগ করি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, তাহলে -9, এটা থেকে এটা বিয়োগ করি, তাতেও -9। দেখো প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান, অর্থাৎ এটাই হলো। সুতরাং এটি একটি সমান্তর ধারা, অর্থাৎ
এর সমান্তর ধারার এনতম পদের সূত্র, এই সূত্র অনুসারেই আমরা বের করতে পারি প্রত্যেকটি পদের মান। সুতরাং অনুক্রমটি হবে, লিখি, অতএব অনুক্রমটি 32, 23, 14, -5, -4, -13 এভাবে। এরপর হচ্ছে এটার সাথে আবার যদি এটা থেকে 9 প্লাস করি, এটার সাথে -9 যদি প্লাস করি তখন সেটা হবে পরের পদ, সপ্তম পদ ও আমরা লিখতে পারি। সুতরাং শূন্যস্থানে এই সংখ্যাগুলোই বসবে। এরপর দেখো নম্বর 4। সুতরাং অনুক্রমটি 32, 23, 14, -5, -4, -13 এটা হচ্ছে অনুক্রম, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 4, লিখি প্রদত্ত অনুক্রমটি এখানে শূন্যস্থান, এরপর 10x², 50x³ শূন্যস্থান এটা। মনে করি অনুক্রমটি এখানে যদি আমরা অনুক্রমটি ধরে নেই, অর্থাৎ এখানে দেখো এখানে 10x² অর্থাৎ এটার সাথে গুণনীয়ক হিসেবে আছে। সুতরাং গুণনীয়ক হিসেবে কোন ধরনের অনুক্রম থাকে? গুণোত্তর অনুক্রম, যেমন আমরা জানি AR × AR², এটা হচ্ছে AR³ ... এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। দেখো এই গুণোত্তর অনুক্রম অনুসারে এগুলো লেখা, অর্থাৎ এখানে A হলে এখানে AR² বা AR এখানে AR², এভাবে করে এই গুণোত্তর অনুক্রম হিসেবে লেখা। সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো গুণোত্তর? আমরা কীভাবে বুঝতে পারবো এটি গুণোত্তর অনুক্রম? আমরা এভাবে বুঝতে পারবো, পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে, যদি পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করে অনুপাত যদি একই হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা গুণোত্তর অনুক্রম। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটি পদ দেওয়া আছে। প্রথম, এরপর দেখো চতুর্থ, পঞ্চম পদ দেওয়া নেই, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা অনুপাত বের করে নিই, অর্থাৎ পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে লিখি সাধারণ অনুপাত কে আর দ্বারা প্রকাশ করে, R = পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 50x³ কে 10x² দ্বারা ভাগ, তাহলে কি হবে? 5x হবে। সুতরাং এখানে আমি অনুপাত কি পেয়েছি? 5x। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ, তাহলে লিখি, আমরা জানি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ A অনুপাত বা সাধারণ অনুপাত, লিখি সাধারণ অনুপাত আর হলে nতম পদ n = AR⁴ nতম পদ হচ্ছে এটি। তাহলে এখানে কততম? দেখো প্রথম, দ্বিতীয় পদ দেওয়া আছে। nতম পদ যদি এটা হয় তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয়তম পদ, অতএব 2তম পদ S2 = AR⁴n-, অর্থাৎ এখানে n হচ্ছে, এখানে যেহেতু 2, n- এখানে 1 হচ্ছে, এটা হয় দ্বিতীয় পদ। তাহলে কি হবে? এখানে AR এটা হলো। এখানে আর এর কি মান দেওয়া আছে? দেখো আর এর মান দেওয়া আছে, অর্থাৎ আর এর মান বের করেছি 5x। তাহলে এখানে এভাবে লিখতে পারি, = 5x এবং A, এভাবে লিখতে পারি। এখন দেখো দ্বিতীয় পদ কি দেওয়া আছে? প্রশ্নমতে লিখি, প্রশ্নমতে দ্বিতীয় পদ কি দেওয়া আছে? 10x²। তাহলে প্রশ্নমতে কি হবে? এখানে 5x, A = 10x², এটা হলো। আমরা এখান থেকে A এর মান বের করব। A এর মান বের করলে অতএব A = কি হবে? A = 5x দিয়ে ভাগ দিলে 2, দেখো 5, 10 এর ভিতর 2 বার যাবে,
এক্স, এখানে এক্স স্কোয়ার, শুধুমাত্র একটি এক্স থাকবে। এ ইকুয়াল হচ্ছে এটি। দেখো এ ইকুয়াল আমরা পেয়েছি এটা, অর্থাৎ এর মান এটা। এখানে যদি 2x হয়, 2x, তাহলে এখানে দ্বিতীয় পদ অর্থাৎ এ আর এর মান হচ্ছে 10x স্কোয়ার, এখানে তৃতীয় পদ 50x কিউব, চতুর্থ পদ এবং পঞ্চম পদ আমাদের বের করতে হবে। দেখো তাহলে অতএব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, তারপর পঞ্চম। অতএব এনতম পদ যদি সূত্র হয় এটা এস অফ এন ইকুয়াল এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1, সুতরাং চতুর্থ পদ হবে এখানে এনের পরিবর্তে 4 বসবে, সুতরাং 4তম পদ এস অফ 4 ইকুয়াল এ আর টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ এ আর কিউব হলো এ আর কিউব। তাহলে আমরা মান বসিয়ে দিতে পারি। এর মান কী পেয়েছি, অর্থাৎ প্রথম পদ কী পেয়েছি, 2x পেয়েছি, ইন্টু আর এর মান কী পেয়েছি, আর ইকুয়াল পেয়েছি 5x, এখানে কিউব আছে, কিউব দেই, তাহলে কি হবে দেখো, এখানে 5কে কিউব অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 কত হবে, 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125 হয়। দেখো এখানে 5কে কিউব আর এবং এক্সকে কিউব পড়লো, তাহলে এক্সকে কিউব হলে এক্স কিউব হবে, 5কে কিউব হলে 5 ইন্টু 5 ইন্টু 5, 5-এর সাথে 5 গুণ করি 25 হবে, তার সাথে আবার 5 গুণ অর্থাৎ 125 হলো। এখানে এই ডিজিটটি 125 হলো, তার সাথে 2 গুণ করি তাহলে 250 হবে। এখানে এক্স কিউব, এক্সকে কিউব, এক্স কিউবের সাথে এই এখানে এক্স আছে, এক্স গুণ করি এক্স টু দ্য পাওয়ার 4 হলো। তাহলে আমরা চতুর্থ পদ পেয়েছি, এটা আমরা পঞ্চম পদ বের করব। অতএব 5তম পদ এস অফ 5 ইকুয়াল কী হবে, 5তম পদ আমরা মান বসিয়ে দিতে পারি সরাসরি, অর্থাৎ এ এখানে এর মান বসাতে পারি, আবার আর এর মান বসাতে পারি এভাবে, বা এ আর টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল এর মান বসিয়ে দেই। এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ আমরা কি পেয়েছি, 2x পেয়েছি, 2x লিখি, ইন্টু আর এর মান কি পেয়েছি, আর হচ্ছে সাধারণ অনুপাত, এখানে 5x পেয়েছি, 5x লিখি, এখানে পাওয়ার 5 থেকে 1 মাইনাস অর্থাৎ 4 হবে। এটা যদি আমরা করি তাহলে কি পাই দেখো, অর্থাৎ 4, এখানে যে 5 আছে 5 কতবার হবে, 4 বার গুণ আকারে হবে, অর্থাৎ এভাবে আরেকবার বেশি হবে, অর্থাৎ এখানে 25, এখানেও 25, 25-এর সাথে 25 গুণ 625 হবে, 25-এর সাথে 25 গুণ করলে 625, এর সাথে আবার 2 গুণ করি, এবং এখানে দেখো এখানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 এখানে হলো 625, তাহলে এটা পেয়েছি 625। এখানে এক্স একটি, এখানে এক্স, এখানে 4 পাওয়ার, তাহলে এক্সের পাওয়ার হবে এইখানে 4, এখানে 1 অর্থাৎ 5 পাওয়ার হবে, আর এখানে 625-এর সাথে আবার 2 গুণ করি, কি হয় সেটা লিখি, ইকুয়াল দিই, 625-এর সাথে যদি 2 গুণ করি 1250 অর্থাৎ 1250 হলো। এখানে এক্সের পাওয়ার কী হবে, এখানে 4 আছে, এখানে 1 অর্থাৎ 5 হলো, এক্স টু দ্য পাওয়ার 5, অর্থাৎ আমরা পঞ্চমতম পদ পেয়েছি এটা 1250 এক্স কিউব, এটা পেয়েছি পঞ্চমতম পদ। তাহলে আমরা প্রদত্ত অনুক্রমটি অর্থাৎ গুণোত্তর অনুক্রমটি কি পাই সেটা লিখি। অতএব গুণোত্তর অনুক্রমটি লিখি, গুণোত্তর অনুক্রমটি কি হবে, প্রথমে প্রথম পদ পেয়েছি আমরা 2x, এখানে শূন্যস্থান, এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে 10x স্কোয়ার, কমা তৃতীয় পদ দেওয়া আছে 50x কিউব। আমরা চতুর্থ পদ কি পেয়েছি, চতুর্থতম পদ পেয়েছি এটা 250x টু দ্য পাওয়ার 4, এবং পঞ্চম পদ পেলাম এইমাত্র 1250x টু দ্য পাওয়ার 5। এই প্রদত্ত অনুক্রমটি হলো এটা, অর্থাৎ প্রদত্ত অনুক্রমটি আমরা এভাবে লিখতে পারি, এটি একটি গুণোত্তর অনুক্রম। সুতরাং এই গুণোত্তর অনুক্রমটি আমরা এই যে সূত্র, এই সূত্র অনুসারেই বের করতে পারি। আশা করি এটি বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।